শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, নতুন রোগী ১,৭৩৯ জন, শনাক্তের হার ৮.৯৫%। লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত। বৃহস্পতিবার থেকে জেলার ভেতরে চলতে পারবে পাস, ৩ দিনের বেশি নয় ঈদের ছুটি। মাদারীপুরের শিবচরে বাল্কহেড স্পিড বোর্ডের সংঘর্ষের ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বিকেল ৪টায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তিনি শ্বাসকষ্ট অনুভব করায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। গত ২৭ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়। এ সময় তাঁর বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি আছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন? সবশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা রয়েছেন তাদের নেতৃত্বে একটা টিম এখনও ওনাকে অবজারভেশনে রাখছেন, এবং এভার কেয়ার হসপিটালের ডক্টররা তো আছেনই, তবে খালেদা জিয়ার যে ব্যক্তিগত ডক্টররা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে এই বসুন্ধরা আবাসিক এলাকার যে জায়গাটিতে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি সেখানে আসবেন এবং একটি ব্রিফ করবেন। ব্রিফ করে তারা সর্বশেষ শারীরিক অবস্থাটি জানাবেন। তবে একই সঙ্গে জানিয়ে রাখি যে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ এসেছিল। তার ১৮ দিনের মাথায় আরেকটি টেস্ট করা হয় গত ২৫ এপ্রিল, সেটিতেও পজিটিভ। যে সকল জটিলতা সাধারণত হয় সেই রকম কোনো জটিলতা খালেদা জিয়ার নেই। অন্যান্য তারা তখনও আশা করছিলেন যে আরো অর্থাৎ ২৫ এপ্রিলের পর আরো ৪-৫ দিন পরে একটা ২৫ এপ্রিলের টেস্ট করলে তার নেগেটিভ চলে আসবে, সেটা তারা ধারণা করেছিলেন। তবে ওই সময়ে যেহেতু তিনি বাসায় থেকেই ট্রিটমেন্ট নিচ্ছিলেন, সুতরাং শারীরিক অন্যান্য যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলোর কিছু টেস্ট করার কথা বলেছিলেন তারা, এবং তারই প্রেক্ষিতে রাজধানী তাকে ভর্তি করা হয় এবং কয়েকটি টেস্ট করা হয়। তার মাঝেই আজকে তার শ্বাসকষ্ট শুরু হলো এবং ডক্টররা যে কেবিনে তাকে রেখেছিলেন সেখান থেকে আজকে সিসিইউতে ট্রান্সফার করেছেন। তবে যদিও ডক্টরদের একজন বলেছিলেন যে তাকে সিসিইউতে স্থানান্তর করা হলেও শারীরিক অবস্থা খুব স্থিতিশীল এক প্রকার বলা চলে, খুব বেশি জটিলতা এখনো তারা মনে করছেন না। তবে ডিটেলস তারা জানাবেন কিছুক্ষণের মধ্যেই। ডক্টরদের একটি প্রতিনিধি দল এসে আমাদের সঙ্গে কথা বলবেন। ইজাজুর রহমান, হাসপাতালে চিকিৎসকরা তো আছেনই, এছাড়া আমরা এর আগেও দেখেছি তিনি যখন বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন তখন একটা মেডিকেল টিম ছিল, তারাও তার চিকিৎসা করছিলেন। তো এই মুহূর্তে আসলে তার চিকিৎসার ক্ষেত্রে বিএনপি দলীয় যে চিকিৎসকরা আছেন, আমরাও যেমন কথা বলেছি কিছুক্ষণ আগে AZM জাহিদ হোসেনের সঙ্গে, তারা কি বলছেন এবং সর্বশেষ বিষয়ে যে ব্রিফিং দেওয়া হবে সেই ব্রিফিংয়ে কারা আসবেন বলে জানানো হয়েছে?
সাধারণত এর আগে যে ব্রিফিংটি সর্বশেষ গত 25শে এপ্রিল হয়েছিল, সেখানে প্রখ্যাত যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর FM সিদ্দিক তিনি ব্রিফ করেছিলেন এবং তার সঙ্গে ডক্টর জাহিদ হোসেন থেকে শুরু করে যে অন্যান্য যে ডক্টররা তার মেডিকেল বোর্ডে সাধারণত 7 জন চিকিৎসক থাকেন তারা সহ ব্রিফ করেন। সাধারণত আজকেও আমরা ধারণা করছি যে ডক্টর FM সিদ্দিক অথবা জাহিদ হোসেন যে কোনো একজন তারা ব্রিফ করবেন এবং মেডিকেল বোর্ডের অন্যান্য ডক্টররাও থাকবেন এবং আমাদের যে সকল জিজ্ঞাসাগুলো রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন, শারীরিক জটিলতাগুলো কোন পর্যায়ে রয়েছে, ডিটেলস তারা আমাদেরকে ব্যাখ্যা করবেন। এবং একই সঙ্গে যেহেতু এই ডক্টররা এভারকেয়ার হসপিটালের ডক্টরদের সঙ্গেও একটা সমন্বয় রেখে চিকিৎসা করছেন, সুতরাং এভারকেয়ার হসপিটালের ডক্টররা কি বলছেন, তাদের কি অবজারভেশন, সব মিলেই আসলে তারা আমাদেরকে জানাবেন এবং সেটি জানালেই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গত কয়েকদিন ধরে ক্রমান্বয়ে কমছে করোনা শনাক্তের হার। সোমবার এই হার 8.95%। আগের দিন ছিল 9.6, তবে মৃত্যুর সংখ্যা আজও 65 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা সংক্রমণ কিছুটা কমলেও তাতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। হাট বাজার কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 420টি ল্যাবে 19,452 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,739 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.95। এ নিয়ে দেশে এখন করোনা শনাক্ত 7,63,682 জনের। করোনায় একদিনে আরও প্রাণ হারিয়েছেন 65 জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,644 জনে। এর মধ্যে পুরুষ 42 জন এবং নারী 32 জন। এমন পরিস্থিতিতে করোনা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শপিং মলে উপচে পড়া ভিড় নিয়ে শঙ্কা জানানো হয়। আমাদের আত্মতুষ্টির বা করোনা চলে গেছে এটি ভাববার কিন্তু কোনো কারণই নেই, কারণ এখন ঈদকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন শপিং মলগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি যে প্রতিপালন করবার কথা ছিল সেটি কিন্তু করা হচ্ছে না। আমরা দেখছি অনেকেই ইফতারির সময়ে মাস্ক খুলে রেখে ইফতার গ্রহণ করছেন। তারা ভাবছেন হয়তো যে এতে করে বিপদের কোনো আশঙ্কা নেই, কারণ ঈদের যে বাজার করতে মানুষ ঘর থেকে বের হচ্ছেন সেখানে বয়োজ্যেষ্ঠ মানুষরা সাধারণত যাচ্ছেন না। এদিকে নতুন করে সুস্থ হয়েছে আরও 3,834 করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 6,91,162 জনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন থাকছে 16 মে পর্যন্ত। এ সময় দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও জেলার ভেতর গণপরিবহন চলবে বৃহস্পতিবার থেকে। আর ঈদের 3 দিন সরকারি ছুটি ছাড়া বাড়তি ছুটি দিতে পারবে না কোনো প্রতিষ্ঠান। সচিবালয়ে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে 7টি বিষয় উত্থাপন হলেও মূল আলোচনা হয় করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন ও বিধিনিষেধের সময়সীমা নিয়ে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, চলমান লকডাউন 16 মে পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে স্বাস্থ্যবিধি না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রয়োজনে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। যদি মাস্ক না পরে তাহলে আমরা এখন স্ট্রং অ্যাকশনে যাচ্ছি। আজকের থেকে পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটা আপনার মার্কেটগুলোতে সুপারভাইজ করবে। যদি কোনো মার্কেটে আপনার লোক হয়তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি উইদাউট মাস্কে বেশি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। এছাড়া বৃহস্পতিবার থেকে জেলার ভেতরে চলাচল করতে পারবে গণপরিবহন, তবে বন্ধ থাকবে দূরপাল্লার যানবাহন। গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে। 6 তারিখ থেকে গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না কেউ। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে, যেহেতু ওগুলো স্টেটওয়ে ইন্টার ডিস্ট্রিক্ট। এছাড়া ঈদের 3 দিন সরকারি ছুটির বাইরে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই বাড়তি ছুটি দিতে পারবে না। 3 দিনের বাইরে আর কোনো বন্ধ হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও মাস্ক পরা সহ সামাজিক দূরত্বের তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে প্রশাসনের নেই কোনো তৎপরতাও। এ বিষয়ে কঠোর হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর মিরপুর 1 নম্বর কাঁচাবাজার, সকাল থেকেই মানুষের ভিড়, অথচ বেশিরভাগই তোয়াক্কা করছেন না স্বাস্থ্যবিধির। তরুণ থেকে বয়স্ক স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সবার মাঝে।
আমি তো ছেপ ফালাইয়া ওদিকে তারপর আমি ইয়া করলাম, ছেপ তার মাস্কের উপরে ফালান যাব না। মাস্ক তো আছে বগডি, মাস্ক তো হবে আসলাম হবে দোকানে, মাস্ক পরার জন্যই তো রাখছি। আমার নিজের সতর্ক চলা প্রয়োজন, জনগণ সবারই প্রয়োজন মাস্ক ব্যবহার করা। এ বিষয়ে এক একজন দেখাচ্ছেন এক এক রকম অজুহাত। আমার শ্বাসকষ্ট, এই জন্য আমি একটু ইয়া করে রাখছি আর কি। আপনার শ্বাসকষ্ট হইলে তো আপনার আরো বেশি সতর্ক হওয়া উচিত। একটু সতর্ক তো যেমন ইয়া করে লাগাই একটু ঝুলাই রাখছি। ঝুলাই রাখার জন্য না, নাস্তা খাই আইছি তো এই দোকানে বসে আপনি বসে আপনি আইছেন। কাঁচা বাজার, মুদি বাজার, চাউল বাজার সব কিছু মিলে আর কি। যেহেতু এটা সিটি কর্পোরেশনের মার্কেট, আমাদেরকে সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আমাদেরকে গভর্নমেন্ট দিচ্ছে। আমরা গভর্নমেন্টের নিয়ম কানুন মেনেই আমরা ব্যবসা পরিচালনা। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্কতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেকে স্বাস্থ্যবিধি মানছে না, আবার সামনে গণপরিবহন খোলার জন্য আমরা আন্দোলনও দেখছি, কিংবা 5 তারিখের পরে যদি গণপরিবহন খুলে, তাহলে যদি এরকম স্বাস্থ্যবিধি না মানে, তাহলে আসলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলেন কিংবা আমাদের দেশের মানুষের অসচেতনতা কিংবা যারা স্বাস্থ্যবিধি মানছে না, তাদের কারণে আবার নতুন করে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা আছে। পুরো জনগোষ্ঠী টিকার আওতায় আসার আগ পর্যন্ত পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরের বাংলা বাজার শিমুলিয়া নৌরুটে বালু বোঝায় বাল্কহেড ও স্পিড বোটের সংঘর্ষে নারী শিশুসহ 16 জনের মরদেহ ও জীবিত 5 জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। নিহত 5 জনের পরিচয় পাওয়া গেছে। তারা কুমিল্লা, ফরিদপুর ও পিরোজপুরের বাসিন্দা। সোমবার ভোরবেলা শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে একটি স্পিডবোট রওনা হয় বাংলাবাজারের উদ্দেশ্যে। তীব্র গতিতে এগিয়ে চলা স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় নোঙর করা বালুবাহী একটি বাল্কহেড জাহাজের উপর আছড়ে পড়ে। এরপরই সেটি উল্টে যায়। ঘটনার পর সাঁতরে পাড়ে ওঠে বেশ কয়েকজন। সবাই বলছে যে আস্তে চালাতে, তারপরে ও বলে মদ খাইছে না গাঁজা খাইছে, তারপরে কিনারে আইসে তাই কিসির সাথে বাধাই অ্যাক্সিডেন্ট করছে। আমি তারপরে করতে পারি না। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। পরে তারা একে একে উদ্ধার করে 26 যাত্রীর মরদেহ। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে লোকজন আসতেছে, আর উদ্ধার অভিযান চলতেছে। এই পর্যন্ত তো 26 জন উঠানো হয়েছে। বরিশাল থেকে আমাদের ডুবুরি আসছে, প্লাস আমরা শিবচর, তারপরে শহীদপুর, তারপর আমাদের মাদারীপুর থেকে সব জায়গাতে আমাদের টিম চলে আসছে এখানে। উদ্ধারের পর মরদেহ রাখা হয়েছে দোতারা সরকারি। 26 জন নিহত হওয়ার পর থেকে শিমুলিয়া ও বাংলাবাজার 2 ঘাটের পরিস্থিতি পাল্টে গেছে। লকডাউনের মধ্যেও অবৈধভাবে চলা স্পিডবোটগুলো রেখে সটকে পড়েছেন চালকরা। স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যে চলাচল বন্ধ করা হলেও নিয়মিতই চলত সব ধরনের স্পিডবোট, তাও ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে। এছাড়া অনেক স্পিডবোট অপ্রাপ্তবয়স্ক চালক থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো যাত্রীদের। এসব অনিয়মের জন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করছেন যাত্রী ও স্থানীয়রা। এদিকে বিআইডব্লিউটিসি জানিয়েছে, আগে সীমিত আকারে ফেরি চলাচল করলেও গাড়ি ও যাত্রীদের পারাপারের প্রয়োজনে সকল ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এই মুহূর্তে 14টি ফেরি চলছে বলে জানা গেছে। কেন তারা এইভাবে যাত্রীবাহীর জীবনে এত গাদায় গাদায় যাত্রী আইনা আজকে কতগুলো লোকের প্রাণ গেল। লকডাউনে তো সিবর চলা বন্ধ, সারা বাংলাদেশে লকডাউন করছেন। নদীপথে কেন লকডাউন করলেন না আপনারা? টাকা বেশি নিয়া বেশি করে খাইয়া আপনারা এই সিবর ছাড়েন। প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে এবং ওই মাওয়াঘাটের যারা ডিউটির অবস্থায় ছিল তাদের ডিউটির দুর্বলতা বা ত্রুটির কারণে আজকে এই দুর্ঘটনার শিকার মানুষ হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার 3 মামলায় হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হারুন ইজহারের 3 দিন করে 9 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই আদেশ দেন। গেল বুধবার রাতে চট্টগ্রামের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে এই হেফাজত নেতাকে আটক করা হয়। পরে তাকে হাটহাজারী থানায় হামলা ও ভাঙচুরে পুলিশের 2 মামলায় এবং হেফাজত নেতা মঈনুদ্দিন রুহির ওপর হামলা মামলার গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার প্রত্যেকটির জন্য 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হবে 141 টাকায়। ব্যবসায়ীরা দাম বাড়ানোর এক সপ্তাহ পর মূল্য নির্ধারণ করল। ব্যবসায়ীরা বাজারে 5 টাকা মূল্য বৃদ্ধির এক সপ্তাহ পর বাণিজ্য মন্ত্রণালয় বলছে 5 টাকা নয়, লিটারে দাম বাড়ানো যাবে 2 টাকা। রোজা ও করোনা পরিস্থিতি বিবেচনায় আজ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে 19 এপ্রিল লিটার প্রতি 5 টাকা বৃদ্ধির অনুরোধ করেছিল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না পাওয়ায় 25 এপ্রিল থেকে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সার্বিক দিক বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম 5 টাকা না বাড়িয়ে 2 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের অনুরোধে 3 টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 3 টাকা কমে হবে 141 টাকা। মনিটরিংটা মনে হয় সেইভাবে হচ্ছে না, হলে হয়তো বা এটা সম্ভব হতে গেলে দামটা খুব কমানো। তার কারণে এখন যে করোনার জন্য যে লকডাউন চলছে, গভর্নমেন্ট ওইদিকে হয়তো বা নজরটা বেশি। কিছুদিন আগে নির্ধারিত করে দিয়েছে যে রেটটা ওই রেটের থেকে না এখন 2 টাকা করে পার লিটারে বাড়ছে। সবগুলো আমরা রূপচাঁদা কিনা ছিল আমরা 630 টাকা, এখন কিনলে আমাদের 640 টাকা 5 লিটার, বিক্রি 650। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল 10 মাসে রপ্তানি আয় হয়েছে $3,207 কোটি, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 8.75% বেশি। এতে করে চলতি বছরের টানা 4 মাস পর ইতিবাচক ধারায় ফিরল রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্য বলছে, গেল মাসে রপ্তানি আয় ছিল $313 কোটি, যা গত বছরের এপ্রিল মাসের চেয়ে 503% বেশি। ইপিবির তথ্য অনুযায়ী গেল 10 মাসে তৈরি পোশাক, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বেড়েছে, যার মধ্যে তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে 6.25%, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে 8.5%। তবে গেল বছরের তুলনায় হিমায়িত খাদ্যপণ্যের রপ্তানি কমেছে 4%। করোনা পরিস্থিতিতে প্রাণীজ পুষ্টি নিশ্চিতে সরকারিভাবে দুধ, ডিম, মাংস বিক্রি করায় কিছুটা স্বস্তি পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বাজারের চেয়ে কম দামে এসব পণ্য কিনতে ক্রেতারাও ভিড় করছেন ভ্রাম্যমাণ গাড়িতে। রাজধানীর 30টি পয়েন্টে এই বিক্রি কার্যক্রম চলছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। কোনো প্রচলিত বাজার নয়, এটি রাজধানী খামারবাড়ি এলাকার চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোক্তাদের দুধ, ডিম, মাংস কেনার অপেক্ষা। রমজানের শুরু থেকে দেশব্যাপী অস্থায়ী পয়েন্টে কম দামে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নির্ধারিত গাড়ি থেকে প্রতি লিটার দুধ কেনা যাচ্ছে 60 টাকায়, প্রতি পিস ডিম 6 টাকা, আর গরুর মাংস কেজি 500, খাসি 700 টাকা। আমি এর আগে একবার নিয়েছিলাম দুধটা, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, ওই জন্য আজকে আবার আসলাম। দোকানে হচ্ছে 30 টাকা করে হালি, এখানে আমরা সেটা 24 টাকা করে পাচ্ছি, এক হালিতে 6 টাকা করে বেঁচে যাচ্ছে। সবসময় চালু করা উচিত, তাহলে আমাদের ভোক্তাদের জন্য খুব ভালো হবে। করোনাকালে স্বল্প আয়ে মানুষের সুবিধায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। বিক্রি করা হচ্ছে খামারিদের কাছ থেকে কেনা দামেই, এতে নিশ্চিত হচ্ছে ন্যায্য মূল্য। কোনোভাবেই যেন কোনো খামারিরা, উৎপাদকরা, বিপণনকারীরা অথবা যারা এর সুবিধাটা নিতে চান, খাবেন যারা, গ্রহণ করবেন, তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আশ্বস্ত করতে চাই মন্ত্রণালয় এবং দপ্তর মানুষের ঘরে ঘরে, নিকটবর্তী জায়গায় এ জাতীয় সকল আইটেম পৌঁছে দেয়। ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রিতে বেসরকারিভাবে সহযোগিতা করছে পোল্ট্রি সেন্ট্রাল কাউন্সিল ও ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাতাসে সর্বোচ্চ মাত্রার মিথেনের উপস্থিতির তথ্য দিয়েছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পর্যবেক্ষণ GHG, স্যাট ও ব্লুফিল্ড। তাদের হিসেবে সবচেয়ে ঝুঁকিতে থাকা 12টি জায়গায় একটি ঢাকা, আর এই গ্যাস নিঃসরণ হচ্ছে মাতোয়াইলের বর্জ্য ভাগার থেকে। কার্বন ডাই অক্সাইডের চেয়ে 84 গুণ বেশি ক্ষতিকর গ্যাস মিথেন, এর অতিমাত্রার উপস্থিতি মিলেছে রাজধানীর বাতাসে। আর এ দাবি করেছে গ্রিনহাউস ইফেক্ট নিয়ে কাজ করা বেশ কিছু বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠান। প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান কাইরোসাস চলতি বছর মিথেন নিঃসরণের উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করেছে মাতোয়াইলের বর্জ্যভাগারকে। তাদের দাবি 181 একরের এই জায়গাটিতে দিনে 2500 টনের মতো আবর্জনা ফেলা হয়। এ প্রতিবেদন বিবেচনায় নিয়ে 24 এপ্রিল 10 সদস্যের কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। ওই কমিটিকে 1 মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটি রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো, তাছাড়া কেউই কিছু, কারণ এটা টেস্টের ব্যাপার, এটা সায়েন্টিফিক বিশ্লেষণের ব্যাপার, এটা তো আর আমি খালি চোখে তো আর আমার এটা বললে হবে না, যে রিপোর্ট করলেই তার হবে না। স্যাম্পল নিতে হবে, এখানে এয়ারের স্যাম্পল নিতে হবে, তারপরে সেটার অ্যানালাইসিস করতে হবে, এটার অনেকগুলো ডাইমেনশন আছে সায়েন্টিফিক হিসাব। হয়তো আমাদের দেশে এইটুকু আমার ক্যাপাসিটি আছে কিনা এটাও জানা নেই। অধিদপ্তর গঠিত ওই কমিটি বলছে মিথেনের উপস্থিতি থাকা অস্বাভাবিক নয়, তাদের দেয়া পরিকল্পনা অনুমোদন করা হলে এ সংকট থাকবে না। প্ল্যানগুলো স্থাপন করতে হবে, ওই প্ল্যানগুলোর জন্য ওই জায়গা নির্ধারিত আছে, যেটা আমরা একটা ইকো টাউন হিসাবে বলা হয়েছে। তো এই ইকো টাউনটার মধ্যে আমাদের এখানে বিভিন্ন প্ল্যানগুলো বসবে, বিভিন্ন প্ল্যানগুলো আমাদের মহাপরিকল্পনা অনুযায়ী বসবে। এটার মধ্যে আমাদের পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট, আমাদের কম্পোস্ট সার, জৈব সারের প্ল্যান্ট, আমাদের বায়োগ্যাসের প্ল্যান্ট। তবে ঘন্টায় 4 কেজি মিথেন নিঃসরণের যে দাবি জিএইচজি সেট করেছে তার সঙ্গে একমত নন দেশের পরিবেশবিদরা। একই দিন একই রকমভাবে একদিকে গবেষণা ফলাফলটা প্রকাশ হওয়া, বৈশ্বিক মিডিয়াতে এটাকে অনেক বেশি প্রচার করে নেওয়া, এবং আবার জলবায়ু পরিবর্তনের সম্মেলনে বাংলাদেশের ইনভাইটেশন, সো এইটাতে একটি কন্ট্রোভার্সিও ক্রিয়েট করেছে, যে তা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। মিথেনের উচ্চ নিঃসরণ মানবদেহ ও প্রকৃতি জীব বৈচিত্র্যে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে জানিয়ে নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে করোনায় একদিনে ৩,৪২২ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৩,৭০,০০০। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন রাজ্যের সরকার বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে দিল্লির হাসপাতালগুলোতে আজকের মধ্যে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের রাজধানী দিল্লিতে অক্সিজেনের ঘাটতির কারণে করোনা রোগীর মৃত্যু দিন দিন বাড়ছে। টানা দ্বিতীয় দিনের মতো দিল্লিতে 400-র বেশি মানুষ করোনায় মারা গেছে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সংক্রমণ বাড়ায় হরিয়ানা রাজ্যে 1 সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। রোববার হরিয়ানায় 125 জনের মৃত্যু এবং সংক্রমণ 13,000 ছাড়ানোয় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 10 মে পর্যন্ত কড়াকড়ি আরোপ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। বন্ধ থাকছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও পর্যটন কেন্দ্র। 5 থেকে 19 মে পর্যন্ত উড়িষ্যায় জারি করা হয়েছে লকডাউন। এদিকে ভারতের জন্য আরও 1000 ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাজ্য। দ্বিতীয় দফার সংক্রমণ হুহু করে বাড়ছে লাদাখে। একদিনে 140 জন নতুন রোগী মিলেছে সেখানে। এদিকে স্থায়ী নাগরিকের সনদ না দেখাতে পারলেও করোনা উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে আসলে তাকে ভর্তি করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কর্ণাটকের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের সংকটে 24 রোগীর মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে জেলা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটকের চামারানগর জেলা হাসপাতালে রোববার রাতে 2 ঘন্টা অক্সিজেনের সংকট দেখা যায়। এই সময় রোগীদের মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালে বর্তমানে 144 রোগী চিকিৎসাধীন আছে। টুইটে এসব মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী করে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটি মৃত্যু নাকি হত্যা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে অন্তত 30 রোগীর মৃত্যু হয়। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে 8 জন নিহত হয়েছে। সেনা অভ্যুত্থানের 3 মাস পর রোববার দ্য গ্লোবাল মিয়ানমার স্প্রিং রেভলিউশন এর আহ্বানে সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নিলে হতাহতের এ ঘটনা ঘটে। বিবৃতিতে আন্দোলনকারীরা মিয়ানমারের জনগণের একতার আওয়াজে বিশ্বকে নাড়িয়ে দেওয়ার ডাক দিয়েছিলেন। এই ডাকে মিয়ানমার জুড়ে বিভিন্ন শহর নগরীতে বড় ধরনের বিক্ষোভ হয়। কিছু কিছু বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে বৌদ্ধ ভিক্ষুরা। ইয়াঙ্গুন এবং মান্দালয়ে গুলিতে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে ওয়েটলেট শহরে 3 জন নিহত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 ব্যবধানে টেস্ট সিরিজ হার বাংলাদেশের। ক্যান্ডি টেস্টের শেষ দিনে 5 উইকেট নিয়ে পার করার স্বপ্ন শেষ হয় মাত্র 1.5 ঘন্টায়। 437 রানের টার্গেটে 227 রানে অল আউট হয়ে বাংলাদেশের হার 209 রানে। অভিষেকেই 11 উইকেট নিয়ে ম্যাচ সেরা প্রবীণ জয়া বিক্রমা।
ম্যাচ শেষে সতীর্থদের কি যেন বলছিলেন তামিম ইকবাল, হয়তো ভবিষ্যতের টোটকা। সিরিজের 350-তে সর্বোচ্চ রান তারই, কিন্তু অ্যাপ্রোচটা কি আদেও টেস্ট সুলভ ছিল না বলেই ক্যান্ডির দ্বিতীয় টেস্টে 209 রানের বড় হার দিয়ে শেষ হলো শ্রীলঙ্কা মিশন। আগের সন্ধ্যায় শান্ত জানিয়েছিলেন প্রথম সেশনে উইকেট না দেওয়ার স্বপ্নের কথা, হলো উল্টোটা। মাত্র 1.5 ঘন্টাই শেষ অবশিষ্ট 5 উইকেট, যার শুরুটা লিটনকে দিয়ে। জয় বিক্রম আর বাহাতের ঘূর্ণি ধরতে না পেরে এলবিডব্লিউ। কিছুক্ষণের ব্যবধানে ধনঞ্জয়ের বল মারবো না ছাড়বো করতে গিয়ে কট বিহাইন্ড তাইজুল। মিরাজ তাসকিন মিলে প্রতিরোধের গল্প লিখতে চেয়েছিলেন, কিন্তু 227 রানে সব লন্ডভন্ড। প্রথমে তাসকিনকে ফেরান মেন্ডিস, পরের ওভারে জয় বিক্রমে ফেরান মিরাজ আর রাহিকে। প্রথম ইনিংসে 6 উইকেটের পর এবার জয় বিক্রমার শিকার 5 উইকেট। টেস্ট অভিষেকে 10 উইকেটের বেশি নেবার এটি 16তম ঘটনা। আর 13 বছর বিরতির পর এমন সাফল্যের দেখা পেলেন কোন বোলার। এটা শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, আগে দলের সাফল্য। সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে, ভবিষ্যতে এটা ধরে রাখতে চাই। প্রথম টেস্টের প্রতিরোধ দ্বিতীয় টেস্টে ভেঙে পড়ায় বাংলাদেশের সিরিজ হার 1-0 ব্যবধানে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ হারে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সঙ্গে বলছেন, টস ভাগ্য পক্ষে থাকলে চিত্রটা ভিন্ন হতে পারত, কারণ ক্যান্ডির উইকেট প্রথম 2 দিন ব্যাটসম্যানদের পক্ষে ছিল, আর শেষ 3 দিন স্পিনাররা দাপট দেখিয়েছেন। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু দ্বিতীয় টেস্টেই দেখা মিলল পুরনো বাংলাদেশের, যেখানে বাংলাদেশের 2 ইনিংসের যোগফল লঙ্কানদের প্রথম ইনিংসের 493 রানের কম। ফলোঅনে ফেলে ইনিংস হারি জুটল তামিম মুশফিকদের কপালে। প্রথম ইনিংসে 251 আর দ্বিতীয় ইনিংসে সাকুল্যে 227 রান। তবে অধিনায়ক মুমিনুলের ব্যাখ্যায় সব পার্থক্যই গড়ে ওঠে টসের মাধ্যমে। সেই সুবিধাই শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছে। এই টেস্টে টসটাই ফ্যাক্টর ছিল, ওটা হেরে যাওয়াতেই পার্থক্য গড়ে ওঠে। প্রথম 2 দিনের উইকেটের সঙ্গে পরের উইকেট আপনি মেলাতে পারবেন না, ওই সুবিধাটাই টস জিতে শ্রীলঙ্কা পেয়েছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম, তারপরও কেন ব্যর্থ দল? এমন প্রশ্নের জুৎসই কোনো জবাব নেই টাইগার অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের অনেক মিল থাকলেও আমরা এই টেস্টে ব্যর্থ হয়েছি। বিশেষ করে প্রথম ইনিংসে আরেকটু ভালো ব্যাটিং হলে হিসাবটা ভিন্ন হতো। দেশে ফিরে আবারও লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, তবে এবার পরীক্ষাটা রঙিন পোশাকের। চলতি মাসেই যে ঢাকায় হবে 2 দেশের ওয়ানডে সিরিজ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। করোনায় আরও 65 জনের মৃত্যু, নতুন রোগী 1739 জন, শনাক্তের হার 8.95%। লকডাউন বাড়ল 16 মে পর্যন্ত। বৃহস্পতিবার থেকে জেলার ভেতর চলতে পারবে বাস, 3 দিনের বেশি নয় ঈদের ছুটি। মাদারীপুরের শিবচরের বাল্ক হেড স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় 26 মরদেহ উদ্ধার, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি। কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ জানাচ্ছেন তার চিকিৎসকরা, চলে যাচ্ছে সেখানে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 27 তারিখ মধ্যরাত্র থেকে এবার কেয়ার হাসপাতালে ওনার কোভিড পরবর্তীতে ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়মিত চেক আপের জন্য উনি এখানে ভর্তি আছেন, এবং ভর্তি থাকা অবস্থায়
এখানকার যে চিকিৎসকরা আছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ওনাদের একটা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড ওনার চিকিৎসা করছেন এবং ওনার চিকিৎসা যথাযথভাবেই চলছে। কিন্তু আজকে আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন এবং উনি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি কারণে শ্বাসকষ্টটা হলো? পোস্ট কোভিড কি কারণে শ্বাসকষ্ট দেখা দিল? আমি আপনাদের জানার জন্য বা জ্ঞাতার্থে জানাতে চাই, আপনাদের বুঝতে হবে যে মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই শ্বাসকষ্ট হতে পারে। ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন এবং সেই করার সাথে সাথে ওনারা আমাদের সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। করোনারি কেয়ার ইউনিটে যখন রোগী থাকে তখন তো সেটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসই নেয়। আর এখানে আপনাদেরকে আর এর চেয়ে বেশি কিছু বলার আমি আর কোনো কিছু দেখছি না। আমি আপনাদেরকে বলি, আমি জাস্ট কয়েক মিনিট আগে ওনার সাথে দেখা করে আসছি, আমি ওনার সাথে কথা বলে আসছি, উনি কেমন আছে খোঁজ নিয়েছে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন তার চিকিৎসক। এই ছিল সংবাদ সন্ধ্যা।